টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি অ্যানালাইসিস টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি আলোচনা করার জন্যে, কারণ আমরা অনেকেই এই গ্রিন কার্ড হাতে পাওয়ার পরেও এদেশে না থেকে আমাদের জন্মভূমিতে যে অনেক দিন থাকি, তারপরে তার কনসিকুয়েন্সটা কী হতে পারে সে বিষয়টি নিয়ে, অর্থাৎ আপনার অকার্যকর গ্রিন কার্ড আবারও কীভাবে ফেরত পাবেন এই বিষয়টি নিয়ে কথা বলবো। হাতে সময় থাকলে সিএসপিএ এই বিষয়টিও গুরুত্বপূর্ণ, সেটি নিয়েও কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো যাদের ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন থাকবে বা থাকাটাই স্বাভাবিক, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুপ্রিয় দর্শক, আমাদের স্বপ্নের তালিকায় গ্রিন কার্ড একটি বিশেষ স্থান দখল করে আছে। কেউ বলেন এটি হলো ভবিষ্যতের নিরাপত্তা, আবার কারো কাছে অপূর্ব এক সুযোগ নিজের পরিবার, নিজের সন্তানদের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়ার। কত পরিবার, কত মানুষ এই কার্ড হাতে পেয়ে বুক ভরে স্বপ্ন দেখেন, নতুন জীবন সাজানোর স্বপ্নে বিভোর থাকেন। কিন্তু প্রশ্ন হলো, যদি সেই স্বপ্নের পথে হঠাৎ কোনো বিরতি আসে, যদি জরুরি কোনো কারণে, পারিবারিক টানাপোড়েনে বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে একজন গ্রিন কার্ডধারী 4-5 বছরও আমেরিকায় ফিরতে না পারেন, তাহলে কি হবে? তবে কি তার সেই স্বপ্ন একেবারেই ভেঙে যাবে, নাকি কোনো উপায় আছে আবার ফিরে গিয়ে নতুন করে শুরু করার? আজ আমরা সেই বাস্তব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার কথাটি বলবো। দেশে ফিরে যাওয়ার পর দীর্ঘদিন আমেরিকায় না ফেরা গ্রিন কার্ডধারীদের অবস্থা কী হবে বা হয় তা নিয়ে। আইন অনুযায়ী তাদের কার্ডের কার্যকারিতা হারায় বটে, কিন্তু জীবনের বাস্তবতা তো অনেক সময় আইনের কাগজে লেখা থাকে না। এই ফাঁকে জন্ম নেয় বিভ্রান্তি, উৎকণ্ঠা আর হাজারো প্রশ্ন। আমাদের চারপাশে অসংখ্য এমন পরিবার আছেন যারা এই সমস্যার মুখোমুখি হয়েছেন বা হতে পারেন। তাই আজকের আলোচনা কেবল একটি আইনি ব্যাপার নয়, বরং পরিবার, তাদের ভবিষ্যৎ আর স্বপ্নের প্রশ্নও বটে। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে, হারানো গ্রিন কার্ডকে আবার জীবিত করার কোনো সুযোগ আছে কি? থাকলে কিভাবে? সেক্ষেত্রে কার কাছে যেতে হবে? কি কি পদক্ষেপ নিতে হবে? আর যারা এখনও আমেরিকা আর নিজের দেশ এই দুয়ের টানাপোড়েনে রয়েছেন, তারা কিভাবে এমন বিপদ এড়াতে পারেন? আর এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আয়োজন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আপনার অকার্যকর গ্রিন কার্ড আবার কিভাবে ফেরত পাবেন? অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, বিষয়টি সম্পর্কে সামান্য একটু ধারণা আমি দিয়েছি। আপনার কাছে প্রথমেই অনেকগুলো প্রশ্ন আমি করে রাখতে চাই যাতে আপনার আলোচনা করতে সুবিধা হয়। প্রথমেই জানতে চাই যে একজন গ্রিন কার্ডধারী আমেরিকার বাইরে সর্বোচ্চ বৈধভাবে কতদিন থাকতে পারেন? যদি কেউ 4-5 বছর আমেরিকায় না ফেরেন, তাহলে আইন অনুযায়ী তার গ্রিন কার্ডের অবস্থা কী দাঁড়ায়? 3, যারা দীর্ঘ সময় বাইরে থাকতে চান তাদের জন্য রি এন্ট্রি পারমিট কীভাবে কাজ করে? 4, এতদিন আমেরিকায় না ফেরার পর পুরনো গ্রিন কার্ডকে আবার নবায়ন করা সম্ভব, নাকি নতুন করে পুরো প্রক্রিয়াটি শুরু করতে হবে? এবং 5 নম্বর, আমরা প্রায় শুনি SB1 রিটার্নিং রেসিডেন্ট ভিসা, এটা কি? সব ক্ষেত্রে কি এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেরা যায়? এই প্রশ্নগুলো রাখলাম আপনার কাছে। আপনি একটা একটা করে প্রশ্নগুলোর উত্তর দেন এবং আজকের বিষয়টি সম্পর্কে আমরা সবাইকে অবহিত করতে চাই। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। আমার শুভেচ্ছা নেবেন। এই প্রশ্নগুলো উত্তর না দিয়ে কেমন হয় যদি আমরা অন্য একটা ব্যাপার করি। কেমন আছেন রানা ভাই? একটা জিনিস দর্শকবৃন্দ খেয়াল করবেন, রানা ভাইয়ের মতো আরও যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন,
ওনাদের কল্যাণে আমাদের মতো বহু প্রফেশনাল আজকে এই পর্যায়ে আছি, বা আরও ভবিষ্যতে ইনশাল্লাহ উত্তরোত্তর আরও আমাদের অবস্থা ভালো হবে। তা আমরা কখনো এটা ভেবে দেখি নাই কারা আমাদের এই পেছনের মানুষটা, যারা আমাদেরকে কত আদর করে, কত সম্মান করে, সারাদিনের কর্মব্যস্ততা ইত্যাদি জাতীয় শব্দ বলেন, ওনার কি ব্যস্ততা নেই? ওনারও আছে, কিন্তু এই যে কষ্ট করে উনি, হ্যাঁ, এবং আজকে আলাপ হচ্ছিল যে আমি ওনার ছোট না বড়, মানে এমন একটা অবস্থা, কারণ আমার তো বয়স আছে, হ্যাঁ, তো কি কষ্ট করে উনি সারাদিনের এই রিসার্চ, এই ধরনের একটা প্রোগ্রাম করতে হলে আপনারা মানে অনেকেই বুঝতে পারবেন, অনেকে হয়তো ভাবতে চান না, সেটা হচ্ছে এগুলোর পিছনে ওনাদেরকে প্রচুর গবেষণা করতে হয়, করে উনি আজকে এই প্রোগ্রামটা দাঁড়া করিয়েছেন। এবং আসুন আমরা ওনাকে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে শুরু করি। হ্যাঁ, আপনি আমার সালাম গ্রহণ করুন। তো এবং শুধু এখানেই শেষ নয়, আরেকটা জিনিস হয়, হ্যাঁ, একটা মেন্টরিং প্রোগ্রাম আমরা পাই, হ্যাঁ, যে এই যে আমরা কিভাবে উত্তর দিচ্ছি, কিভাবে করলে ভালো হয়, এটা আমরা অফিসে নিয়ে যাই, এখান থেকে শিখে আমরা এইভাবে করে মানুষের জন্য আরেকটু যদি ভালো প্রফেশনাল ব্যবহার করতে পারি, কাজ করতে পারি, যেটা ওনাদের থেকে আমরা শিখি, যে আমরা এখানে একটা প্রশ্ন তো উত্তর দিলাম, সেখানে কি ভুল ছিল, কিভাবে এটাকে আরেকটু বেটার করা যায়, এগুলো কিন্তু আমাদের রেগুলার একটা কাজ হয়। এবং সেটার ওভারঅল TVN 24 কর্তৃপক্ষের প্রতি আমাদের মানে কৃতজ্ঞতা রইল, ধন্যবাদ রইল। কিন্তু এই যে মানুষটা এগুলোর পেছনে, হ্যাঁ, কি সুন্দর করে আমাদেরকে গড়ে তোলেন আপনারা, হ্যাঁ, আমি জানি আমি একবার একটা ছোট ধন্যবাদ দিয়েছি, আপনি আবারও আমার শুভেচ্ছা গ্রহণ করুন। হ্যাভিং সেড দ্যাট, প্রথম কথা হচ্ছে, যদি আপনি গ্রিন কার্ড নিয়ে এই দেশে আসেন বা এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে আপনি একটা নন ইমিগ্রেন্ট সিচুয়েশন থেকে আপনি গ্রিন কার্ডে পার্মানেন্ট রেসিডেন্সে যান, আপনার ওই যেটা বারবারই কথায় ফিরে আসে, ল ইজ কমন সেন্স। পার্মানেন্ট রেসিডেন্স, আপনি এখানে পার্মানেন্টলি থাকতে চান, নিজেকে প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন যে এটার মানে কি, কতদিন আপনার থাকতে হবে, কতদিন কি ব্যাপার ইত্যাদি। আপনি এখানে পার্মানেন্টলি থাকতে চান মানে আপনি বাইরে গেলে আপনি বেড়াতে যান, এখানেই আপনি থাকেন, এখানে কাজ করেন, এখানেই সারাক্ষণ। এবং যেমন ইমিগ্রেশনের অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারে একটা কথা আমরা বের করেছি, মানে শুনে শুনে, যে আপনি যেখানে সপ্তাহে 5 দিন ঘুমান সেখানে আপনি থাকেন, শেষ কথা। হ্যাঁ, আপনি আলাবামাতে কাজ করেন, নিউ ইয়র্কে থাকেন, এটা হয় না কিছু কিছু জিনিস। আচ্ছা, তো এই যে আপনি মানে 7 দিনের মধ্যে 5 দিন এখানে ঘুমান, ফলে আপনি এখানে থাকেন, এইভাবে দেখা হয়, তাহলে আপনি বলেন, তাহলে এখানে আপনি মানে সে গিভেন টাইম 1 বছর, এর মধ্যে আপনি এখানে কতদিন থাকা উচিত, কতদিন বাইরে থাকা উচিত, হ্যাঁ, আপনার কোনো কারণে আপনার যেতেই হলো। ইভেন 1 বছরের মধ্যে আপনি কয়েকবার যেতে হতে পারে, আপনার বিজনেস আছে, আপনার মেয়েকে বিয়ে দিবেন, কি আপনার একটা জমি বিক্রি করে আসতে হবে ইত্যাদি বিভিন্ন কিছু ব্যাপার আছে, হ্যাঁ, এটা থাকতেই পারে। তো আপনি একটা সেমিনারে যাবেন, একটা কনফারেন্সে যাচ্ছেন, হ্যাঁ, অন্য খাটে কিন্তু যাওয়ার পথে দেশে ঘুরে আসলে, নিজ ভূমি ঘুরে আসলে, এগুলো হতেই পারে। কিন্তু আপনার এখানেই আপনি যদি জব করেন, আপনি এখানে বাড়ি আছে, সব কিছু আপনার এখানে থাকবে। তো তো এখন কথা হচ্ছে, এই প্রশ্নটা এই জন্য আসে যে কখন এটা সীমা অতিক্রম করে, এবং করলে তখন যে ভয়টা আছে গ্রিন কার্ড চলে যাওয়ার, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি। এবং সেটা হচ্ছে, যদি আপনি 6 মাসের কম সময়ে বাইরে থেকে আমেরিকাতে ফিরে আসেন, তাহলেও আপনার গ্রিন কার্ড নিয়ে নেওয়া যায়। সমস্যাটা হচ্ছে তখন এই যে বার্ডেন অফ প্রুফটা, যে আপনার এই দেশে থাকার অ্যাকচুয়ালি ইচ্ছা নাই, সেটা পরে গিয়ে হচ্ছে USDHS এর উপরে, যে ওদেরকে প্রমাণ করতে হয় যে আপনার এই ইচ্ছাটা নাই। কিন্তু যদি 6 মাসের বেশি আপনি বাইরে থেকে এই দেশে ফিরেন, তখন ব্যাপারটা ইজিয়ার হয় ওদের জন্য। সেটা হচ্ছে তখন বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ, হ্যাঁ। তো যার ফলে তখন তারা
ওটাকে বেশি করে ধরে, যাতে করে তাদের সুবিধা হয়, ভেরি ইজি এই যথেষ্ট ব্যাপারটা। তো এখন কথাটা হচ্ছে এই সেই 6 মাসের ব্যাপারটা। আর যদি 1 বছরের বেশি আপনি কোনো পারমিশন ছাড়া বাইরে থাকেন, তাহলে আপনার গ্রিন কার্ড নাই, এই হচ্ছে কথাটা, মানে পার্মানেন্ট রেসিডেন্স নাই। হয়তো ওই যে কার্ডের মধ্যে 10 বছরের এক্সপায়ারেশন ডেট আছে ইত্যাদি, কি 2 বছরের আছে, কিন্তু মনে রাখবেন আপনার পার্মানেন্ট রেসিডেন্সটা নাই, আইডি কার্ডটা হয়তো আছে। এই হলো কথা। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আপনি বাইরে গেলেন, আপনি একটা এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য আপনাকে যেতে হবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই পারমিশন নিয়ে যাওয়া যায়, এবং সেটা করলে আপনি 2 বছর পর্যন্ত পারমিশন পেতে পারেন, যে আপনার কোনো কারণে, বিভিন্ন কারণে এটা হইতে পারে, এমনকি আপনি গিয়ে দেখলেন যে আপনার আশা হচ্ছে না, হ্যাঁ, সেখানেও আপনি ওই বাইরে থেকেও আপনি এই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই যে একটা সিচুয়েশন, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন ধরেন অনেকেই আছে, হ্যাঁ, যাদেরকে কেউ স্পন্সর করেছে, পিটিশন করেছেন, এখানে এসছেন, এসে কয়েকদিন থাকার পরে আর ভালো লাগছে না, কি কোনো কারণেই দেশে গেলেন, দেশে গিয়ে আর আশা হয়ে উঠলো না, হোয়াট এভার দ্য রিজন ইজ। আমরা অনেকেই জানি, অনেকেই বাবা মারা আসলো, তারপর হঠাৎ মনে পড়লো তার তো সেই নাতনিটাকে রেখে আছে, তার ম্যাট্রিক পরীক্ষা, অবশ্য হাজার জিনিস, বা ফর হোয়াট এভার রিজন তাদের এখানে ভালো লাগলো না, সেটা বিভিন্ন কারণে হতে পারে, গেল। তো এই যে গেল, তারপরে আর ওনারা ফিরে আসলেন না, তো 1 বছর পরে তো গ্রিন কার্ড শেষ হয়ে গেল। কিন্তু সে বিভিন্ন কারণে হতে পারে, হয়তো দুজনেই চলে গিয়েছিলেন বাবা মা, একজনকে আল্লাহ নিয়ে গেছে, এখন উনি একা হয়ে গেলেন, ছেলে মেয়ে সব এখানে, কি এক ছেলেই, বা হাউ বাট দ্য থিং ইজ, আপনার এখন মনে হলো যে আপনি আবার ফিরে যাবেন, তখন আপনি আবার অ্যাপ্লাই করে, আবার এই করে যে আসার ব্যাপারটা, সেখানে ওটা ছাড়াও, মানে সে আপনার একটা ছেলে আছে, সে সিটিজেন, এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, হ্যাঁ, পিটিশন অ্যাপ্রুভ হলে তারপরে মানে মানে সোজা কথা হচ্ছে কোনো প্রায়োরিটি ডেটের ব্যাপার নাই। কিন্তু আপনারা অনেকেই জানেন যে এই নাই বলেও কয় বছর যে চলে যায় তার কোনো সীমা নেই। আচ্ছা, এর থেকে আপনারা প্রথম কাজ হচ্ছে, ধরেন এখান থেকে আপনার তেমন কিছু মনে থাকলো না, হ্যাঁ, যদি আজকাল আবার দেখা যায় বারবার করে, হ্যাঁ, আপনি ইউএস এমবেসিতে যোগাযোগ করেন, ওরা এটা বলে দিবে। সেটা হচ্ছে আপনি এক ধরনের ওই রিটার্নিং রেসিডেন্ট, হ্যাঁ, ভিসা নিয়ে আপনি ওই গ্রিন কার্ড নিয়ে ফিরে আসতে পারেন। তো ফলে আপনি যদি এরকম চলেও যান, আপনি গ্রিন কার্ডটার একটা অন্তত কপিটা রেখে দেবেন। আচ্ছা, অ্যাডভান্স প্যারোল নিয়ে গেলেন 2 বছরের জন্য, আই টেক ইট ব্যাক, বাট যদিও একই মানে ইসের মধ্যে পড়ে, কিন্তু আপনি ধরেন ওই যে মানে 2 বছরের পারমিশন নিয়ে আপনি বাইরে গেলেন, ঠিক আছে, তো তখন গিয়ে আর আসলেন না, ওইটার যে কাগজটা ওইটার সাথে রাখলেন, পাসপোর্টটার সাথে রাখলেন, প্রথমে যখন আসছিলেন তখন যে স্ট্যাম্পটা দেওয়া হয়েছে বা ইত্যাদি, এই জিনিসগুলো রেখে দিবেন। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যাঁ, 117 যেটাই আছে, এটা করলেন, এবং ওইটা নিকটস্থ যে এমবেসি, কনসুলেট, ওখানে জমা দিতে হবে, গেল। তারপরে যে জিনিসটা লাগবে, এইটা মনে রাখতে হবে, এটা ডিসক্রিপশনারি একটা ব্যাপার, যে আপনি কেন আসেননি, হ্যাঁ, এবং এটার একটা প্লজিবল একটা আনসার, এটা 2-4-এর ব্যাপার না, কিন্তু একটা প্লজিবল আনসার দিয়ে আপনি যে তারপর আপনি আবার আমেরিকাতে ফিরে আসতে চান, আপনি ইনিশিয়ালি আপনার এই ইন্টেনশনটা ছিল না চলে যাওয়ার, কিন্তু সামহাও ইউ গট ইনটু এ সিচুয়েশন, বিভিন্ন কারণে এটা হতে পারে, সেটা আপনি একটা ব্যাখ্যা করবেন। তারপরে যে জিনিসগুলো দরকার, যে এইখানে যে আপনি এসে সত্যি পার্মানেন্ট রেসিডেন্স আপনি গড়ে তুলেছিলেন, তারপরে যে কোনো কারণে আপনি চলে গেছেন ফর রিজনস, হ্যাঁ, সেটা আপনাকে দেখাতে হবে। আপনি এখানে যাই করেছেন, এগুলো যতটা পারা যায়, একটা ছোট্ট জিনিস, এসে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছিলেন, ওইটা বন্ধ হয়ে যাক বা যাই হোক, একটা করেছিলেন, তো আপনি একটা বাসা নিয়েছিলেন, কি আপনার যেখানে থাকতে একটা ট্যাক্স রিটার্ন ফাইল করেছিলেন, এইভাবে করে আপনার কিছু না কিছু একটা, হ্যাঁ, যারা এখনই এইভাবে পরিস্থিতিতে পড়েননি, তাদের জন্য এই ব্যাপারটা একটু কাজে লাগতে পারে। সে আপনি হয়তো ভাবছেন, না আমি দেশে যাবো কিন্তু আমি ফিরে আসবো, ইউ নেভার নো,
হ্যাঁ, যে গিয়ে কি অবস্থাটা দাঁড়ায়। তো ফলে এখানে গ্রিন কার্ড নিয়ে এসে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, ট্যাক্স ফাইল করেন, একটা চাকরি জোগাড় করেন, মানে আপনি যে এখানে বসবাস করতে চেয়েছিলেন পার্মানেন্টলি, সেটার একটা ভিজিবল একটা দর্শন, মানে দেখার মতো একটা জিনিস, একটা পরিস্থিতি একটা তৈরি করেন। তারপরে আপনি গিয়ে কোনো কারণে ওখানে হয়তো আপনি একটা যেটা চাই না আমরা, হ্যাঁ, যে একটা অসুখ বিসুখে পড়লেন, সেখানে বহুদিন ধরে চিকিৎসা চললো, তারপরে অ্যালোপ্যাথিক চিকিৎসা ওটাতে কাজ হচ্ছে না, আবার হোমিওপ্যাথিকে চললো, কি আয়ুর্বেদীয় বিভিন্ন কারণে দীর্ঘ স্থায়ী আপনি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। তারপরে হয়তো দেখা গেল একটা বাচ্চা ইনভলভ, সেই বাচ্চা মানে 18 না হোক 25, কিন্তু তাকে দেখার কেউ নাই। এই যে বিভিন্ন ধরনের এক এক ধরনের এক এক সিচুয়েশন, বিজনেস অ্যাক্টিভিটিস থাকতে পারে, হোয়াট এভার দ্য সিচুয়েশন, বাইং অ্যান্ড সেলিংয়ের ব্যাপার থাকতে পারে, সেখানে দীর্ঘ এইভাবে করে আপনার রিজনটা কি এগুলা দেখিয়ে আপনি ইচ্ছা করলে, আর এখানে তো আপনার ওই স্পন্সরশিপ এগুলো লাগবে, আবার তারপর আপডেটেড সিকিউরিটি চেক লাগবে, হ্যাঁ, মেডিকেল লাগবে, এগুলা করে জানেন যে ইচ্ছে করলে আপনি একসময় আবার আপনি পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে এখানে আসতে পারেন। আমি জানি না 5টার মধ্যে সবগুলো পড়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর একটা বেশি তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে এই যে দীর্ঘদিনের অনুপস্থিতি, এই অনুপস্থিতির কারণে যদিও আপনি কিছুটা মানে কাজ ঘেঁষে গেছে উত্তরটা, তারপরে একটু বলতে চাই যে এই গ্রিন কার্ডধারীর পরিবারের ভিসা, যার যেটা বললেন যে এখানে যদি অন্য কেউ থাকে বা ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো প্রভাব পড়ে কি বা পড়বে কি? না, সেই ধরনের কোনো প্রভাব পড়বে না। তো বিষয়টি বিস্তারিত আপনি আলোচনা করেছেন। কিছু প্রশ্ন আমাদের ফেসবুকে এসছে, একটু দেখি প্রশ্নগুলো। দর্শকও আছে, একটু ফেসবুকের প্রশ্ন নিয়ে তারপর আমরা টেলিফোনে যাব। সুলভ সেন, অ্যাসাইলাম কেসের ইন্ডিভিজুয়াল হিয়ারিং হওয়ার পরে ডিসিশন দেওয়ার তারিখের দিন জজ চেঞ্জ হয়ে গেছে, তবে এখন কি হবে? এখনও কোর্ট থেকে কোনো আপডেট পাচ্ছি না। সাধারণত যেটা হয় এখন, বিশেষ করে এখন ওই ফাইলটা এবং প্রতিটা জিনিসই তো রেকর্ডেড হয়, সেগুলা ওই নতুন জাজ পড়ে এবং শুনে ওই ভিত্তিতেই সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন। এটা আগেও ছিল, এখন আরও বেশি। এই জন্য বললাম তারা সময় নষ্ট করতে যাতে তারা না করে সেই ব্যাপারে নির্দেশনা আছে, এগুলো একটা কথা। কিন্তু তারা ইচ্ছা করলে আবার নতুন করে হিয়ারিং করতে পারেন, কিন্তু নর্মালি সেটা হয় না আর কি। অনেক ধন্যবাদ সুলভ সেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ফয়সাল চৌধুরী, তিনি বলছেন, আই হ্যাভ গ্রিন কার্ড অ্যান্ড আই ওয়ান্ট টু গো টু বাংলাদেশ, ইট উইল বি এ প্রবলেম? আপনার গ্রিন কার্ড থাকলে আপনি বাংলাদেশে যেতেই পারেন। এটা দুইভাবে প্রশ্নটা, হয়তো কত দিনের জন্য যাবেন এটা হচ্ছে সাধারণ প্রশ্ন, আর এটা হচ্ছে আপনার যদি এই গ্রিন কার্ডটা অ্যাসাইলাম ভিত্তিক হয় তাহলে নর্মালি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনার নিজ ভূমে যাওয়ার কথা না। সেটা যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বাংলাদেশে আপনার যাওয়ার কথা না। যদি আপনার জরুরি কোনো বিষয় থাকে, ইমিডিয়েট ফ্যামিলি কেউ মারা গেছেন কি হাসপাতালে আছেন, হ্যাঁ, আপনি একটা প্লজিবল আনসার করে যে কেন আপনি এই যে ভয় আছে, বিপদ আছে, তারপর আপনি গেলেন, কেন আপনার অ্যাসাইলামটা তাহলে রিভোক করা হবে না, হ্যাঁ, এই ধরনের একটা প্লজিবল আনসার যদি আপনার থাকে, আপনি স্বল্প সময়ের জন্য আপনি তারপরেও যেতে পারেন নিজ ভূমে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফয়সাল চৌধুরী, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছে। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি। আমি ফাহমিদা কেলি ওয়াহারা থাকি। জি, তো স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, আমার হাজবেন্ড F1 ভিসায় আসছেন। তো আমি চাচ্ছিলাম ওনাকে এই বছর ট্যাক্স ফাইলে জয়েন্ট ট্যাক্স ফাইল করার জন্য। সেক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা F1 ভিসাতে? এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্ন। কারণ উনি যখন আসেন তখন উনি বলে আসছেন যে উনি কারোর উপর ডিপেন্ডেন্ট না, ওনার ওয়াইফ যদি এখানে থাকেন বাট উনি আমার উপর ডিপেন্ডেন্ট না।
এখন আমি কি ওনাকে জয়েন্ট ট্যাক্স ফাইলে দেখাতে পারবো, এতে কোনো সমস্যা হবে কিনা না? আর আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি এ বিষয়ে জানতে চাই, আমি একটা বাসা নিব, তো আমি কি বাসায় নিজের মধ্যে আমার এবং ওনার দুজনেরই নাম দিব? এটাকে একটা প্রুফ হিসেবে সামনে আমি সাবমিট করতে পারবো যে আমরা হাজবেন্ড ওয়াইফ, যখন আমি আমার ভিসাটাকে কনভার্ট করব F1 থেকে আমার স্পাউস ভিসাতে? তো সেক্ষেত্রে কি এটা একটা প্রুফ হিসেবে কাজ করবে যে দুজন মিলে একটা অ্যাপার্টমেন্ট আমরা থাকছি, এটা লিজ যে পেপারস গুলো আছে এগুলোকে একটা প্রুফ হিসেবে কাজ করবে কিনা না? অনেক ধন্যবাদ ফাহমিদা আপনার প্রশ্নের জন্য। আপনারা আমার শুভেচ্ছা নেবেন। আমি জানি না কতদিন আগে বিয়ে করেছেন, TVN24 কর্তৃপক্ষকে মিষ্টিকে পাঠিয়েছিলেন কিনা, যাই হোক। তো হ্যাভিং সেড দ্যাট, যদি উনি আপনার সাথে একসাথে ট্যাক্স ফাইল না করে, তাহলে আপনার হাজব্যান্ডেরও সমস্যা কতটুকু হবে জানি না, কিন্তু ওই IRS কর্তৃপক্ষের সমস্যা হবে, এবং সেটা হবে আপনার সাথে। যে আমার হাজব্যান্ড আমার উপর ডিপেন্ডেন্ট না, এটা আপনি কীভাবে ভাবলেন? হ্যাঁ, যে এত বড় সাহস কার আছে? হ্যাঁ, যে ওয়াইফের উপরে হাজব্যান্ড ডিপেন্ডেন্ট না। তো আপনি কিছু বলছেন না, হয়তো আপনি ডিপেন্ডেন্ট না, কিন্তু আমি ডিপেন্ডেন্ট আর কি, এই হলো অবস্থা আর কি। যাই হোক, দ্য আনসার ইজ ইয়েস। আপনারা ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, এইখানেই শেষ কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বিয়ে যেহেতু করেছেন এবং আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনি এখন I-130 ইমিগ্রেন্ট পিটিশন ফাইল করতে পারেন, এবং সেখানে এই বিয়েটা বোনাফাইড কিনা, হ্যাঁ, সেটা তারা যাচাই করে এটার অ্যাপ্রুভাল দেবে। এবং সেই বোনাফাইড ম্যারেজের একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে আপনারা একসাথে থাকেন। এখন যদি রিজন থাকে যে আপনি একজন মানে প্রফেশনাল, আপনি অমুক জায়গায় একটা ভালো চাকরি পেয়েছেন, ওখানে পড়ান আপনি, আর উনি এখানে PhD করছেন, কি যেভাবে ওকে F1 স্টুডেন্ট, দুজন দুই জায়গায় থাকবেন, এটা কোনো অবাক ব্যাপার না অনেক সময়। কিন্তু যদি একই ক্যাম্পাসে থাকেন, তাহলে আপনারা একই শহরে থাকে যদি, রাইট, ইউ আর স্যার, এবং তখন আপনারা একই বাসা দেখাবেন, এটা শুধু যে ভালো হবে তা না, এটা একটা ইম্পারেটিভ একটা ব্যাপার আর কি, এবং সেটা করবেন, এই হলো কথা। একসাথে বাসা নেবেন, একসাথে থাকবেন সুখে শান্তিতে, মানে দুজনের নামেই বাসাটা ভাড়া করবে, উনি যেটা বলতে চাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ ফাহমিদা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম সালাম, জামাইকা থেকে। জি, আমরা 4 জন মিলে অ্যাপ্লাই করছিলাম সিটিজেনের জন্য। তো সিটিজেন কাগজ আসছিল আজকে। সিটিজেন আমার ওয়াইফ, আমার ছেলে, আপনার কথা আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আপনার মোবাইলটি কানে নিয়ে সাউন্ড স্পিকারে যদি দিয়ে কথা বলেন, স্পিকারটি বন্ধ করুন। এবং জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম বলতাম, জামাইকা থেকে। জি, আমরা সিটিজেনে অ্যাপ্লাই করতাম 4 জন একসঙ্গে, আমার ফ্যামিলি। জি, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে। জি, আমার চিঠিটাই আসে নাই সিটিজেনের। 3 জনের চিঠি আসবে 1 মাস আগে। জি, আজকে আমার ছেলে, মেয়ে এবং আমার ওয়াইফ পরীক্ষা দিয়েছে এবং পাশও করছে। জি, কিন্তু আমার কাগজটাই আসে নাই এখনো। জি, পরীক্ষার কোনো ডেটও হয়নি, আমি কাগজই পাই নাই। আচ্ছা, জি। এই জন্য আমি ফোনটা করি। এখন আপনার কি করণীয়, তাই তো? অনেক ধন্যবাদ জনাব শামীম আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, প্রথম কথা হচ্ছে, এতে আপনি অবাক হবেন না। হ্যাঁ, আপনার প্রতিটা অ্যাপ্লিকেশন আলাদা, যদিও একই সময়ে করেছেন, প্রতিটা অ্যাপ্লিকেশন আলাদা, এবং দ্যার ইজ এভরি চান্স এটা হয় না। এই জন্য আপনার ওই যে ইন্টারভিউ পূর্ববর্তী যেই প্রসেসিংগুলো, সেটা কমপ্লিট হয় নাই। যেমন হ্যাঁ, একজন মানে অফিসারের কাছে যখন এটা অ্যাসাইন করা হবে, তারপরে ইন্টারভিউ ডেট দেওয়া হবে, উনি প্রথমে বিভিন্ন জায়গায়, দেশের মানে বিভিন্ন জায়গায় আপনার নামে যে সমস্ত ফাইলগুলো আছে, সেগুলো একসাথে করতে হবে। আপনার হয়তো
সে আপনি প্রথমে এসছেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করেছেন, সেখানে হয়তো আরও কয়েকটা ফাইল আছে, সেগুলো একসাথে করা হয় নাই। ওনাদের হয়তো ভেরি ইজি, একটাই মানে গ্রিন কার্ড নিয়ে আসছে, তারপর সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছে, একটাই ফাইল। কিন্তু আপনার হয়তো মাল্টিপল ফাইলস আছে, তো যার ফলে নিউমারাস ফাইল থাকতে পারে, এবং সেগুলো একসাথে করে এটা জাস্ট প্রসিডিউরাল ডিলে। যেটা করতে পারতেন যে যে আজকে তারা গেল পাস করলো, তখন তারা উল্লেখ করতে পারতেন যে আমার বাবার কেসটা কি আমার হাজব্যান্ডের কেসটা এরকমভাবে আছে, হ্যাঁ, তারা হয়তো খুঁজে দেখতে পারতো ব্যাপারটা কি, বা একটা নাড়াচাড়া হতো, হয়তো একটা ইমেল করতে পারে সে অমুক জায়গায় যে কোথায় আছে দেখতে পারলো। কিন্তু যেহেতু এটা হয় নাই, এতে অবাক হওয়ার কিছু নাই। আপনারটাও হবে, হ্যাঁ, ওই যে যেটা বললাম প্রসিডিউরাল যে ডিলে হচ্ছে, এবং এটাতে আমি অবাক হচ্ছি না। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি অবশ্যই চিঠিপত্র লিখতে পারেন, অনলাইন করতে পারেন, এমনকি অনলাইনেও আপনি ইনকোয়ারি করতে পারেন যে একই সময় আমরা করে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বাররা পাস করে গেছে, ইন্টারভিউ হয়েছে, আমারটাও যদি কাইন্ডলি তোমরা এক্সপেডিট করো। এই হচ্ছে ব্যাপারটা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শামীম আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি থেকে জি, আপনার আপনার কথা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। আপনি একটু স্পিকার যদি দিয়ে কথা বলেন, স্পিকারটি বন্ধ করুন, এবং কানে যদি হেডফোন থাকে সেটা খুলে ফেলুন। টেলিভিশনটা চালু করা থাকে সেটার সাউন্ডটা কমিয়ে দিন। জি, এখন শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি 2022 অ্যাসাইলাম করে আমি কেস পুল করছি, হ্যাঁ। জি। তারপর আমি 2023 সালে আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। আজকে থেকে এখন পর্যন্ত আমার গ্রিন কার্ডটা আমি পাই নাই। জি। ঠিক আছে, কোনো কিছু আমি যদি আমার লয়ারের কাছে যাই, তো ওরা কোনো কিছু মানে দেখায় না আমাকে, ঠিক আছে। জি। এর মধ্যে আমি ওই মোটরসাইকেল চালাইতাম, তো দুইটা রেজিস্ট্রেশন চলা গাড়ি চালাইছিলাম, এই তো দুইটা টিকিট পাইছি আমি। জি। কখন কি আমি এটার জন্য কি আমার এটা কোনো সমস্যা হচ্ছে না, একটু জানতে কি একটু হিসাবের কথা আর কি জানতে চাই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। ধন্যবাদ। এটা সুখবর যে আপনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে, আপনি অ্যাপ্লিকেশন করেছেন, সেটাও পেন্ডিং আছে। না, আপনি যে ধরনের সমস্যার কথা বললেন, ওগুলোর জন্য আপনার গ্রিন কার্ড আটকে থাকার কথা না, এবং যেই পরিমাণ সময়ে চলে গেছে আপনি বললেন, তাতে করে ওই যে কী যেন বলে, আপনি এখন অ্যাকশন নেওয়া উচিত, এবং সেটা নিলে একটা প্লজিবল অ্যাকশন হবে। সেটা মানে অনেকেই করেন, আমিও করি, যাদের এরকম লাইসেন্স আছে ফেডারেল কোর্টে। আপনার এটা তাদেরকে সু করা উচিত, যে এভাবে করে এতদিন ফেলে রেখেছে। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটাই শুরু হয়েছিল এরকম একটা কেস লয়ের মাধ্যমে, যে একসময় তারা আবার 10,000 কেস অ্যাসাইলাম ভিত্তিতে গ্রিন কার্ড দিত। শেষ পর্যন্ত সেই মিনেসোটাতে একটা কেস লয়ের কারণে তারা আইনটাই বদলায় ফেললো। হ্যাঁ, এখন তারা আর কোনো এরকমের কোটা নাই। তো যাই হোক, করার পরেই করলো, কিন্তু এবং সেটা 2-3 মাসও যদি হয়ে যায় আমি অবাক হব না। হ্যাঁ, কিন্তু সেখানে আপনার প্রায় 5 বছরের কথা বলতেছেন, কি একটু কমের কথা বলতেছেন, তো এটা মানে খুব ভালো খবর না। 2023 সালে উনি আবেদন করেছেন। তো এটা 2025 সাল। যদি দেখা যায় যে আপনার নর্মাল টাইমের বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ, এতদিন লাগার কথা না আর কি, হ্যাঁ, তখন আপনি অ্যাকশন নিতে পারেন। কারণ এছাড়া এই পত্র লেখে গেলাতে কোনো কাজ হয় না আর কি, এই হলো কথা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুলতানা জেসমিন শেলি, আপনি যে প্রশ্নটি করেছেন আজকের আমাদের আলোচনার বিষয়টি তাই। আপনি দয়া করে আপনার এই অনুষ্ঠানটি প্রথম থেকে দেখুন, ফেসবুকেও আছে, ইউটিউবেও থাকবে। যদি দেখেন আপনারা একদম যে প্রশ্নগুলো আপনি পাই টু পাই উত্তর চাচ্ছেন, সেটি এখানে পুরোটাই আলোচনা করা আছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি হচ্ছি, আমার নাম ফারহানা আহমেদ। জি। তো আমি হচ্ছে ডেটন ওহাইওতে থাকি। আর আমার আম্মা এসেছেন, আম্মা আব্বা দুইজনই গ্রিন কার্ড ভিসায় নিউ ইয়র্কে। জি।
তো ওনারা এসেছেন জুলাই মাসে। জি। আমার আব্বা হচ্ছেন ডিপেন্ডেন্ট ভিসায় এসেছেন, উনি থেকে যাবেন নিউ ইয়র্কে। বাট আমার আম্মা নভেম্বরের লাস্টে উনি বাংলাদেশে চলে যাবেন। জি। আমাদের ফ্যামিলি কিছু ইমার্জেন্সি আছে তাই। জি। তো ওনার আগামী 1 বছরের মধ্যে আসার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে উনি যেটা বললেন যে আমরা 2 বছরের পারমিশন নিতে পারি। জি। তো সেক্ষেত্রে উনি 4 মাসের মাথায় চলে গেলে মেইন অ্যাপ্লিকেন্ট 2 বছরের অ্যাপ্লিকেশনটা যদি আমি করি, সেটা কি আমার ইউএসএ এমবাসিতে আমার আম্মা পার্সোনালি অ্যাপ্লাই করে করবে নাকি কোনো লয়ার ধরে করতে হবে? আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ প্রসেসিংটা বলবেন। অনেক ধন্যবাদ ফারহানা আপনার প্রশ্নের জন্য। এবং সময়টা কতদিন লাগবে? হ্যাঁ। থ্যাংক ইউ। ওটা প্রথম কথা হচ্ছে যে আনসার ইজ নো। আমি স্টেপ বাই স্টেপ বা কতদিন সময় লাগবে এটা এই সময়ের মধ্যে আমার বলা সম্ভব না। কিন্তু কথা হচ্ছে যে না, ওই লয়ার লাগবে এমন কোনো কথা নাই। কথা হচ্ছে যে আপনি যত্ন করে ওই ইনস্ট্রাকশনগুলো দেখে, হ্যাঁ, যে I-131 ওখানে গেলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জেনে যাবেন। এবং রাইট ইউ আর ওই 2 বছরের পারমিশন নিয়ে ওনার যাওয়া উচিত, যাতে করে উনি কোনো সমস্যায় না পড়েন। আর উনি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট হলো, হ্যাঁ, যেহেতু ওনারা দুজনেই গ্রিন কার্ড নিয়ে চলে এসছেন। এখন আরেকটা জিনিস যেটা প্রশ্ন আসতে পারতো, যেটা এসছিল যে উনি চলে গেলে সোকল ডিপেন্ডেন্ট এই হিসাবে যে আপনার বাবা এসছেন, ওনার কোনো সমস্যা হবে কিনা? দ্য আনসার ইজ নো। শুধুমাত্র উনি একা থাকবেন, ওনার বেগম সাহেব দেশে যাবেন, ওনার হয়তো মন টন খারাপ থাকতে পারে, কিন্তু আপনি গ্রিন কার্ডের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। সেক্ষেত্রে তো আবেদন করেই তো চলে যেতে পারে, এমন তো না যে না, ওইখানে পৌঁছায় দেওয়াটাই তো আসল। ওইখানে একটু সমস্যা আছে। হ্যাঁ, এখন ওই আবেদন করলেও তারপরে ওই যে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আছে, ইত্যাদি আছে, ওগুলো জাস্ট একটু স্মরণ করে। একটা সময় তাই ছিল, আসলো পরের দিনই চলে যেত। আচ্ছা। ইভেন গ্রিন কার্ড আসার জন্য ওয়েট করতে হবে, ওনারা তো 4 মাস হয়েছে। হ্যাঁ, গ্রিন কার্ডও আসে না, ওই যে স্ট্যাম্প করে দিত ওইটাই গ্রিন কার্ড, ওইভাবে চলে যেত। এখন ওইভাবে যাওয়াটা ঠিক হবে কি না এটা ওনারাই বুঝবেন আর কি। আমি চাই না যে এইভাবে যাক, সোজা কথা। তার মানে একদম অনুমতি নিয়ে যাওয়াটাই ভালো হবে। জি। অনেক ধন্যবাদ ফারহানা আপনার প্রশ্নের জন্য। মাহফুজ মির্জার একটি প্রশ্ন নিয়ে নিই। তিনি বলছেন যে আমার অ্যাসাইলাম কেস ডিনাই হয়েছে, আমি এখন ইউএসএ সিটিজেনকে বিয়ে করি, আমি কি I-130 এবং I-485 একসাথে অ্যাপ্লাই করতে পারবো? না, আপনি আপনার বেগম সাহেব I-130 ইমিগ্রেন্ট পিটিশন শুধুমাত্র ওইটা এখন ফাইল করতে পারবেন। ওইটা অ্যাপ্রুভ হলে তারপর আপনাকে ওই কোর্ট সিস্টেমের মাধ্যমে গ্রিন কার্ড করতে হবে। অনেক ধন্যবাদ মাহফুজ মির্জা। ইমরান আহমেদ, অ্যাসাইলাম আবেদনের 10 বছর হতে চলেছে, এখনো ইন্টারভিউ ব্যাকলগে আছে, লাভ ক্ষতি জানাবেন কি? হ্যাঁ, এটা ওই যে শেষ কথাটা যেটা বলেন লাভ ক্ষতি, এখানে লাভ করাই যায়। সেটা হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউ, যে আপনি বুঝবেন যে আপনার অ্যাসাইলাম ক্লেমটা কীরকমের অবস্থায়। অনেকেই আছে যে তারা ধরেন যতদিন পারা যায় ওয়ার্ক পারমিট থাকলো, ইন্টারভিউ ডেট আসছে না, এর মধ্যে যাই অর্থ সঞ্চয় করলেন ইত্যাদি, তারপরে দেশে চলে যেতে হলে চলে যাবেন। এই ধরনের একটা গ্রুপ আছে যেটা খুব ভয়ঙ্কর। এই ধরনের আছে বলেই এই ধরনের চিন্তা থেকেই সরকার থেকে যে সমস্ত রেস্ট্রিকশনের চিন্তা করা হয়, ওইগুলো করা হয়, যে এগুলো এক একটা মানে একটা চুম্বকের মতো আকর্ষণ করে, ম্যাগনেট, হ্যাঁ, যেভাবে করে যতদিন থাকা যায়, যার ফলে তারা চাইবেন লাস্ট কাম ফার্স্ট সার্ভ এরকম করতে, যাতে এখন যারা করবে তারা এই লোভে না পড়ে। এইগুলো একটা কথা। এগুলো হচ্ছে আজে বাজে কথাবার্তা। আর সবচেয়ে বড়, যদি আপনি নিশ্চয়ই খুব দরকারি আপনি ফাইল করেছেন, হ্যাঁ, এবং বর্তমানে বিভিন্ন যা সিচুয়েশন আছে তাতে করে আপনি কেসটা 10 বছর আগে হলেও যদি করে থাকে, তাহলে ডেফিনেটলি এখানে আপডেট করতে হবে। এবং কীভাবে আপডেট করতে হবে, ইউ হ্যাভ টু সিট ডাউন উইথ সামবাডি, হ্যাঁ, যে কীরকম অবস্থায় আপনার এখনও প্লজিবল অ্যাসাইলাম ক্লেম থাকতে পারে। এগুলো যখন আপনি মোটামুটি একটা রেডি অবস্থায় আসবেন মানসিকভাবে, তখন এখানে একটাই ওয়ে আছে, হ্যাঁ, কারণ এইভাবে পত্রতত্র লিখে কাজ হয় না, এটা আমি বারবার বলি, লাভ লেটার বলি এগুলোকে, হ্যাঁ, আপনি সু করেন গভর্নমেন্টকে। এছাড়া আমি কোনো উপায় দেখি না, এবং প্রত্যেকটাতে আপনি মানে না সাকসেসফুল হওয়ার কিছু নাই, বিকজ দ্যাটস হোয়াট আই সি এভরিডে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইমরান আহমেদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যে আমার নাম সিফাত, আমি লং আইল্যান্ডে থাকি। আমার আমি আমেরিকাতে বর্ডার ক্রস করে আসছিলাম, আমার কোনো কেস টেস ছিল না আমেরিকাতে। আমি আর বিয়ে করার পর 2022 সালে I-130 অ্যাপ্রুভ হয়। তো গত বছর আমি I-824 অ্যাপ্লাই করি, এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তো আমি গত মাসে ইনকোয়ারিতে পাঠাই, ইনকোয়ারির ডেট আসছে 2027 মার্চ মাসে, ঠিক আছে। তো I-824 এখন পর্যন্ত কোনো আপডেট নাই, এটা কত সময় লাগতে পারে। আর ইউএসএ তে যেমন সব জায়গায় ধরপাট করতেছে, তো আমি কি এখানে সেভ আছি নাকি আমি এখনো রিস্কে আছি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। তার মানে বর্ডারে উনি বোধহয় ধরা পড়েনি ইডব্লিউআই। তো ঠিক আছে, ইডব্লিউআই অ্যাটলিস্ট ওনার নামে কোনো ডিপোর্টেশন অর্ডার নাই। উনি এখন 824টাও মানে মোট কথা হচ্ছে 824 অনার করারও দরকার ছিল না। নর্মালি ওনার I-130 অ্যাপ্রুভ হয়েছে, এটা চলে যাবে ন্যাশনাল ভিসা সেন্টারে। ওটাও অনেক দিন হয়ে গেছে বলেই হয়তো I-824 করেছে। হ্যাঁ, আমি জানি না যে উনি যেভাবে তাড়াতাড়ি শেষ করে দিলেন যে 824 করেছি, এটা কি ওখানে আসলেই যায় নাই না উনি খোঁজ নিয়ে জেনে টেনে তারপরে করেছেন গেল। ধরেন যদি না যেয়ে থাকেন তখন মানে সোজা কথা যে এটা রাষ্ট্রীয় ঘুষ ছাড়া আর আমি কিছু বলি না, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটা দিবে। I-130 USCIS দেখে করে তারা 1 মাসের মধ্যে ফাইলটা ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠিয়ে দেওয়ার কথা, সেটা পাঠায় না। তখন এই অনেকগুলো টাকা আগেই ছিল, এটা 550 না কত টাকা ছিল। হ্যাঁ, তারপর তো উকিল মুক্তারের ফি আছেই, ওগুলা দিয়ে বলা যে আপনার ফাইলটা এখান থেকে এখানে পাঠান, সেটাও পাঠায় না। তো এখন আর আপনি কাকে ঘুষ দিবেন? হ্যাঁ, আমি বুঝতেছি না। হ্যাঁ, গেল। তো এইটা আসলে তারপরে আপনি যখন ফিটা দিবেন, এটা যদি কারেন্ট হয়ে থাকে যে বললেন সিটিজেন, হ্যাঁ, ফিটা দিয়ে 325 টাকা 120 টাকা দেওয়ার পরে ওই ফিগুলোর সাথে রেখে ওটাকে আবার একটা I-61A ওয়েভার ফাইল করতে হবে। উনি যেহেতু এখানে ইলিগাল ছিলেন, উনি এখানে বসে গ্রিন কার্ড করতে পারবেন না, ওনাকে বাইরে যেতে হবে। কিন্তু এখানে বসেই উনি প্রসেস করবেন, তারপর ইন্টারভিউর জন্য বাইরে যাবেন। তো এই যে একটা সিচুয়েশন, এর মধ্যে উনি পড়ে গেছেন গ্যারাকলে। মানে এক ফাইলটা তো যাই নাই, আবার ওদের নেগলিজেন্স ওইটা ক্রিয়েট মানে কিউর করার জন্য যেন 824 ফাইল করেছেন, ওইটারও কোনো খবর নাই। এবং কতদিন লাগে দ্য আনসার ইজ কেউ জানে না। ইনকোয়ারি করেছে 2027 মার্চে কি ওইটা বলেছে যে এরপরই খোঁজ খবর করো, মানে এতদিন লাগতে হবে। তো এইগুলা মানে কি বলবো, মানে ওই যে আমি একটা জিনিসই জানি, কারণ আমি লিটিগেটর, আমি কোর্ট কাছারি ছিলি। হ্যাঁ, মানে ওই যে ভালোবাসার পত্র লেখা, এগুলো তো আমি বিশ্বাস করি না। সোজা কথা, কিছু একটা করেন। ওনার আর একটা প্রশ্ন ছিল যে এখন ইমিগ্রেশনের একটা কঠিন অবস্থা চলছে বা বাজে অবস্থা, ওনার এই কেসটা যা শুনলেন সেটার ভিত্তিতে ওনার এখানে থাকায় কোনো রিস্ক আছে কি নেই? এটা উনি আমার থেকে আরো ভালো জানে। যার উপর দিয়ে যায় তার থেকে কেউ বাজা বুঝে না, মানে তার উপরে যায় না। মানে আমি বলতে চাচ্ছি, এখন কি ওনারকে আমি আরো ভয় দেখাবো? এখন বলেন, মানে ভয় দেখালেই তো আমাদের কাছে আসবে আর পয়সা করে নিব আমরা। আপনি আপনার নামে যেহেতু ডিপোর্টেশন অর্ডারটা নাই, ফলে আপনি এতটা খারাপ অবস্থায় নাই ম্যাক্সিমাম। এবং আমি চাই ওনাকে ধরলেই ওনাকে কোর্টে নিয়ে যাবে। তো কোর্টে মানে বলবে যে আমার দেশে মানে নিশ্চয়ই ওনার দেশে যেতে ভয় আছে না, এই অবস্থা। তো এই যদি হয়, যদি আপনার ভয় থাকে, আপনাকে কোর্টে নিয়ে যাবে, সরাসরি বের করে দেবে না। তো এই যে ওখানে গিয়ে আপনি তখন আরও এটা এক্সপেরিমেন্ট করা হবে, তখন এই গভর্নমেন্ট লয়কে কাজে লাগানো হবে, গেট ইট ডান। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, ছোট্ট একটা প্রশ্ন নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। আয়েশা আক্তার, তিনি বলছেন, মাই ওয়ার্ক পারমিট ওয়েন্ট টু রিনিউয়াল অ্যান্ড দে মেড এ মিস্টেক অন মাই নেম, দে পুট ডাবল SS, আই এম অ্যাসাইলাম পেন্ডিং, মাই কেস ইজ নট অনলাইন। এ ব্যাপারে আপনার কি? ওই USCIS এর ওখানে অনলাইনে আপনি প্রথমে তাদেরকে লিখতে পারেন এই জিনিসটা কারেক্ট করার জন্য। হ্যাঁ, এটা USCIS এর যদি দোষ হয়ে থাকে এটা কারেক্ট করে ফেলা যায়। ওদেরকে আপনি মানে জিনিসটা দেখান, কিন্তু এটা দেখা এখানে বললেই হবে না, সাথে আপনার যে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট ইত্যাদি আদার জিনিসপত্র, সাবস্টেন্সিয়াল জিনিসপত্র দিলে যাতে করে দেখানো যায় যে আমার অ্যাকচুয়ালি এই অবস্থাটা।
সুতরাং কোনো সমস্যার বিষয়টা অত জটিল কিছু নয়। আয়েশা আক্তার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। অ্যাটর্নি মীর মিজান, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি অবশ্যই এটা বললে একটু কহন, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন, প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ। আমাকে একটু সময় দেন, আপনিও ভালো থাকবেন, হ্যাঁ, আপনি সুস্থ থাকবেন। আপনাদের মতো মানুষের জন্য আমরা অনেক উপকৃত হই। ধন্যবাদ। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যে স্বপ্নের বা সোনার হরিণের পেছনে আমরা ঘোরার পরে যে গ্রিন কার্ডটি আমরা হাতে পাই, সেটি কারণে হোক বেকারণে হোক, যে কোনো কারণেই হোক, একটা সময় যদি কারো অকার্যকর হয়ে যায় তাহলে সেটা কিভাবে ফেরত পেতে পারি, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।